অর্থে আপনারা যারা ডায়মন্ড হতে চান, এই স্বপ্নটাকে কিনতে চান, রাইট নাও পারফেক্ট টাইম আপনি স্বপ্নটা বাই করতে পারবেন যদি বৈশাও না মনোযোগ দিয়ে কথা শুনতে পারেন। বিলিভ অর নট, হি ইজ মাই মেন্টর, মাই পার্সোনাল মেন্টর। ওনার কথার বাইরে নো লেফট নো রাইট। আপনি জিজ্ঞাসা করে দেখেন, বলবে উনি লেফট এবং রাইট কোথাও যায় না, একটা কাজ দিতে আমি রাজি না। সো দিস ইজ দ্য লিডার, ট্রু লিডার, যিনি কিনা অলরেডি ডুপ্লিকেশন করছে। আমি বিলিভ করি যদি আপনার এই সময়টা মনোযোগ সহকারে ওনার কথা শুনেন, আপনার কাছে অনেক ভালো লাগবে। গিবি পুরা আজকে আমরা জানাস ফ্যামিলিতে অডিয়েন্সে যারা আছি, ওয়ার্ম ওয়েলকাম এন্ড সবাই বিগ রাউন্ড ব্লস টোটাল এনার্জি নিয়ে সারা ওয়ার্ল্ড থেকে আমাদের ডায়মন্ড ডিরেক্টর রানা ভাইয়ের জন্য। রানা ভাই প্লিজ ওয়েলকাম আওয়ার সেশন। থ্যাংক ইউ সানি ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ আমি আমার ভাই মিশা সওদাগর ভাইকে দেখতেছি এখানে। মিশা ভাই কি বাংলাদেশে না আমেরিকা আমি জানি না। আমেরিকাতে আমাদের সাথে কথা হয়েছে। আচ্ছা মিশা ভাই আনমিউট করেন। ভাইয়া একটু আনমিউট করেন, আপনাকে দেখি একটু। ভাইয়া আপনি একটু আনমিউট করেন, আনমিউট, আপনি মিউটে আছেন ভাইয়া। শুনতে শোনা যাচ্ছে? কেমন আছেন আপনি ভাইয়া? আলহামদুলিল্লাহ, আল্লাহর অসংখ্য দয়া। তুমি ভালো আছো ভাইয়া? জি ভাইয়া, জি। তোমাকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আপনি আসছেন কবে ভাইয়া? আমি আসছি ভাইয়া সেপ্টেম্বরে আসছি। তো তোমার ভাতিজা তো থার্ড ইয়ারে পরে মানে ওই যে টেক্সাস টেকে ভাবি বলছে চলো আমরা কিছুদিন ডালাসে যাই। তো এই জন্য ডালাসে আসছি, আগে আপাতত ডালাসে আছি আর কি। এই ওকে কামাল ভাই মুভ করছে কি ওই ইসে ছিল না আগে জামাইকা? ভাবি তো জামাইকাতে ছিল। না না না, ভাতিজা আগে কি বলে ওটাকে ক্যান্সাসে ছিল না? ক্যান্সাস তো স্কুল গ্রাজুয়েশন করলো 11-12, তারপর ইউনিভার্সিটিতে গেল টেক্সাস টেক। হ্যাঁ 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 11 ও তো লেভেল করে আসছিল, লেভেল করে আসার পরে এখানে ভর্তি 11-12 করলো। তারপরে এবার থার্ড ইয়ার মিড টার্ম ফাইনাল দিয়ে দিল। এখন কি ডালাসে মুভ করেছে ওরা? হ্যাঁ মানে ও ডালাসে তো যে আসছে, ছুটিতে আসছে, আমাদের বাসায় আসছে। মানে ও তো লাবাকে থাকে, টেক্সাস টেক লাবাকে, কিন্তু আমি মানে ডালাসে একটু আমরা বাসা নিচে আপাতত আর কি, জাস্ট ফর টাইম বিং। ভাবি বলছে আমরা ছেলের পাশাপাশি থাকি, ছুটি হলে চলে আসবে, এই আর কি। আচ্ছা আপনি এখন ডালাসে আছেন তাহলে এই মুহূর্তে? জি 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 জি। আসবেন কবে নিউ ইয়র্কে? তুমি যখন বলবা, তুমি যখন যেভাবে বলবো ভাই রওনা দেন, চলে আসবো। আমি জানি আপনি অলওয়েজ রেডি আছেন, আমি বললি। আমাদের প্রোগ্রামে আপনি কি শুরু থেকে ছিলেন? হ্যাঁ শুরু থেকে। ওয়াও বিউটিফুল। কেমন লাগছে ভাইয়া? ভালো লাগছে, ভালো লাগছে। তো মানে তো আমি ভাবতাম যে আমাদের মাসুদরা নাই, মানে হি নোজ হাউ টু টক, হি নোজ দ্য প্রপার লিডার, বাট ওরে বাপরে বাপ, ফরাদ ভাইয়ের দেখলাম যে ওরে বাপরে, মানে সব ট্যালেন্ট আর ট্যালেন্ট। মানে কেউ মেসি, তো কেউ রেইমার, তো কেউ সুয়ারেজ, মানে সানি ভাই, আরেকটা মানে ব্যাকম্যান, ওরে বাপরে ব্যাকহ্যাম, উনি সব মাস্টার। আবার আড্ডা হবে রাত্রের মতো নিউ ইয়র্কে ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। দোকানে আবার আমরা খাবো, আড্ডা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অফকোর্স অফকোর্স। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেমন সকল তারকার সমাহার হয়, এটা আরেকটা ইন্ডাস্ট্রি, এটা ডাবল দান ফিল্ম ইন্ডাস্ট্রি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে আমি তাহলে একটু শুরু করি, দেন আপনাকে আবার আসসালামু আলাইকুম। ওকে আসসালামু আলাইকুম সম্মানিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই যে আগামী 1 এবং 2 আমাদের একটা বিজনেস সামিট আছে, আপনি এখানে 2500 লোক অ্যাটেন্ড করবে। আপনার ওখানে স্পিচ আছে, আপনার পালায় যাওয়ার কোনো সুযোগ নাই, এটা রাখেন। 1 বা 2 তারিখে ইনশাআল্লাহ। 1 এবং 2 দিন ব্যাপী ওই বিজনেস সামিট হবে। এটা রানা ভাই আপনাকে তো ইয়ে দিবে। তো আমি আচ্ছা ফরহাদ, তো আমি আমন্ত্রণ জানাই ফেললাম চান্সে আর কি। জি থ্যাংক ইউ। আপনি অসম্ভব ভালো বলতে পারেন, অসম্ভব ভালো বলতে পারেন, শুনতে ভালো লাগে। আপনার মতন বলতে পারি না। আমি তো আই এম স্টার অনলি স্ক্রিন, বাট আপনারা তো বাস্তবে। চলো 1 এবং 2 তারিখে মানুষ বুঝতে পারবে যে আপনি যে কি পারেন আর না পারেন ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, উইল ট্রাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ মালিক, অফ কোর্স থাকবো। ঠিক আছে ভাইয়া? জি থ্যাংক ইউ। জি জি থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
জি জি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি। আমি যদিও ফরহাদ ভাই অনেক কিছু রিভাইজ করেছে, আমি কয়েকটা বিষয় একটু রিকানেক্ট করতে চাই। নাম্বার 1, সাফায়ার সাকসেস প্রমোশন। আমাদের যে প্রমোশনটা আছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে প্রমোশনটা খুবই লুক্রেটিভ, কারণ দিস ইজ দ্য ফার্স্ট টাইম জেনাস গ্লোবাল সাফায়ার হওয়ার জন্য মাত্র 3200 সিবির জন্য আপনাকে $1500 দিচ্ছে। সো এই সুযোগটা আপনারা কেউ কোনোভাবেই মিস করবেন না। এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রথম পরামর্শ। দ্বিতীয়ত আমি যে কথাটা বলবো, সাফায়ার হওয়ার পরও কিন্তু অনেক লোক প্রমোশন পাবে না। সো এই নিয়মগুলো আপনাদের অবশ্যই একটু ফলো করতে হবে। প্রথমত যেটা ফলো করতে হবে, পিজিবি 3200 সিবি আপনাদের থাকতে হবে। 3200 সিবি আপনার এনরোলার ট্রিতে, নট স্পিল ওভার, আপনার এনরোলার ট্রিতে 3200 সিবি থাকতে হবে এই $1500 বোনাস পেতে গেলে। তার মধ্যে আবার আপনাকে বুঝতে হবে যে 35% রুলস, দ্যাট মিনস এক লেগে সর্বোচ্চ 35% ভলিউম কাউন্ট হবে, এর বেশি কাউন্ট হবে না। দ্যাট মিনস লেগ একটা, সাইড একটা, আমরা জানি লেফট সাইড একটা, রাইট সাইড একটা, তার মানে এটা হচ্ছে লেগ। মানে 12টা লোককে আমরা স্পন্সর করতেছি, যেটাকে আমরা 12টা লিঙ্ক বলি বা 12টা সাইড বলি, এই 12টা লেগ বলি। এই 12টা লেগের কোনো একটা লেগে সর্বোচ্চ কাউন্ট হবে 35% ভলিউম। সো আপনাকে মনে রাখতে হবে 35% যদি আপনি রুলস ফলো না করেন, দেখা গেল আপনার নিচে একটা সাফায়ার হয়ে গেল, আপনি ভাবছেন ওখান থেকেই তো আমার 3200 জিবি চলে আসছে, সো আমার শুধু সাফায়ার হলেই হবে। তার মানে অনেক লোক আছে পার্ল, যাদের হয়তো 2-4জন এক্সিকিউটিভ বাকি আছে, তারা হয়তো 2-4জন এক্সিকিউটিভ বানাবেন, কিন্তু আপনারা কিন্তু সাফায়ারের বোনাসটা পাচ্ছেন না। সাফায়ারের বোনাসটা পেতে গেলে আপনাদের অবশ্যই কিন্তু মনে রাখতে হবে টোটাল এই ডিসেম্বর মাসের সেলস ভলিউমে 3200 সিবি থাকতে হবে। তাও একটা লেগ থেকে সর্বোচ্চ 35% কাউন্ট হবে, এর বেশি না। হ্যাঁ, আপনি যদি টোটালি নতুন সাফায়ার হন, প্রত্যেকটা লেগ থেকে আপনি ভলিউম পান 3200 সিবি, দ্যাটস গুড, আপনি হাইলি কোয়ালিফাইড। বাট এই জিনিসটা আপনারা যেন প্রত্যেকটা লোক বোঝার চেষ্টা করেন যে আমাদের প্রমোশনের রুলসটা আমাদেরকে ফলো করতে হবে। এখন আসি, সানিব একটা চমৎকার কথা বলছে যে ফরহাদ ভাই জয়েন করেছিল যেদিন, সেদিনই সিদ্ধান্ত নিয়েছে। তারপরে আমাদের অনেক লোক জয়েন করে কিন্তু সিদ্ধান্ত নেয় না ব্যবসাটা বিল্ড করব। যেমন আমাদের মিশা ভাই অলরেডি জয়েন করেছে কিন্তু আগেই, কিন্তু এখনো কিন্তু প্রপারলি সিদ্ধান্ত নেয় না যে বিজনেসটা বিল্ড করব। তবে জয়েন করা একটা সিদ্ধান্ত, বিজনেসটা বিল্ড করা আরেকটা সিদ্ধান্ত। বিজনেসটা বিল্ড করার আগে আপনাকে অবশ্যই বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, অবশ্যই বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। এবং আপনাকে জানতে হবে, সানিবে যে কথাটা বারবার মেনশন করে, আপনাকে একটা ইমোশনাল রোলার কোস্টার জার্নি করতে হবে। এই জার্নিটা আপনার কিন্তু স্মুথ হবে না। দ্যাট মিনস আপনি সমান্তরাল রোডে গাড়ি চালাচ্ছেন না, পাহাড়ি পথে গাড়ি চালাচ্ছেন। আর পাহাড়ি পথে কখনো উঁচু কখনো নিচু, আবার চমৎকার রিস্ক আছে। অনেকটা বিজনেসটা এরকমই আপনার জন্য যাবে। আপনার মনে রাখতে হবে আপনি এই রোলার কোস্টার জার্নি করতে করতেই ডায়মন্ড হয়ে যাবেন। এখন রোলার কোস্টার জার্নিটা কেমন, আপনারা প্রত্যেকে রোলার কোস্টার সম্পর্কে জানেন। ডান পাশে আমরা রোলার কোস্টার চিত্রটার সাথে পরিচিত। তো এই যে কখনো রোলার কোস্টার আপনি যতক্ষণ থাকবেন, নিচে নামবে আবার উপরে উঠাবে, আবার নিচে নামবে আবার উপরে উঠাবে। সো এখানে রোলার কোস্টারটা কিভাবে শুরু হয়, আপনি যখন বিজনেস প্ল্যানটা দেখেন, আপনার কাছে সবকিছু মনে হয় ভেরি ইজি, আমি ডায়মন্ড হয়ে যাচ্ছি, তখন আপনি এই জায়গাটায় রোলার কোস্টার টপ। কিন্তু প্রথম রোলার কোস্টার পতনটা কোথায় হয়, যখন আপনি একজন গেস্টকে দাওয়াত দিলেন, গেস্ট বলো না ভাই এই বিজনেস আমি করব না, বা আমি এগুলো জানি, আমি এগুলো করেছি, আমি ব্যর্থ হয়েছি, এই কথাগুলো শুনে আপনি ধপাস করে পড়ে গেছেন। দ্যাট মিনস আপনি এখন রোলার কোস্টার ডাউনে। এখন আবার আপে উঠি কিভাবে, আপলাইন যখন বুঝতে পারে, এটা একটা কমন ফ্যাক্ট, আপলাইন আপনাকে আগেই অবগত করে, কিংবা এরপর ফোন কল করে, কিংবা আপনাকে আবার ট্রেনিং এ আমন্ত্রণ জানায়। আপনি যখন আবার একটা ট্রেনিং এ আসেন, এবার আপনি বুঝতে পারেন যে এটা আমার একার ক্ষেত্রে ঘটে না, এটা সবার ক্ষেত্রে ঘটছে। আমার আপন ভাই না বলেছে, আমার আপন বোন না বলেছে, এরকম অসংখ্য লোক না বলেছে, যে এক্সাম্পল গুলো প্রত্যেকটা লোক বলবে আপনাকে। তার মানে আপনি বুঝতেছেন কাছের বন্ধুরা সব না বলে, আমি যাকে আশা করছি বললেই জয়েন করবে সে জয়েন করতেছে না, আবার যাকে চিন্তাও করে সে জয়েন করছে।
সো এরকম আপ ডাউন ঘটনাগুলো সেও যখন অসংখ্য লোক যখন উদাহরণ দিবে তখন আপনি আবার এই জায়গায় আসছেন, এবার আপনি বুঝছেন না ইটস এ কমন ফ্যাক্ট। এই পর্যায়ে আপলাইন আপনাকে বলতেছে, হোপ দিচ্ছে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি তোমাকে হেল্প করব, আমি কিভাবে ওভারকাম করেছি তোমাকে সেটা শেখাবো, আমি তোমার বিজনেসটা বিল্ড করতে হেল্প করব। সে এখন টপে আছে। এখন এখান থেকে আবার পড়ে যায় কিভাবে? এই আপলাইনই কয়েকদিন পর সময় দিতে পারে না, কারণ তারও অন্য লেগ আছে, সে অন্য লেগে সময় দিতে হবে। সো আপনি আবার ডাউন হয়ে গেলেন। আপনি আবার আপন কিভাবে? সুপার আপলাইন আরেকজন আপনার সাথে আবার কানেক্ট হয়, সে বলে কোনো সমস্যা নেই, আপনাকে দীপক দা সময় দেয় না, সানি ভাই বলো আমি আপনাকে সময় দেবো। এবার সানি ভাই বলতেছে আমি সময় দিতে পারতেছি না, ফরহাদ ভাই বলতেছে আমি আপনাকে সময় দেবো। দ্যাট মিনস কেউ আপনার হাতটা ধরবে, আপনি আবার আপনি উঠবেন। আপনি কোম্পানির বিভিন্ন ড্রিম দেখতেছেন, তার মাধ্যমে কোম্পানি সম্পর্কে অনেক ভালো ভালো বিষয় দেখতেছেন। এরপর কোনো কারণে কোম্পানির সাথেও আপনার অদৃশ্য কোনো কমিটমেন্টে গ্যাপ হতে পারে, লাইক কোম্পানি প্রোডাক্ট দেরি করতেছে, কোম্পানি কমিশন দেরি করতেছে। আমাদের কোম্পানি যদি কখনো কমিশনে দেরি করে না, বাট এটা হতে পারে কখনো কখনো। সো যেটা আরেকবার রোলার কোস্টার পতনের কারণ হতে পারে। সো এভাবে বহুমুখী কারণে আপনার জার্নিটা অলওয়েজ আপ ডাউন হতে থাকবে। বাট আপনার কাজ কি? আপনার একটা ইম্পর্টেন্ট এডুকেশন দরকার বা স্কিল সেট দরকার। স্কিল সেটটা কি? আমাকে রোলার কোস্টারটাকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ ম্যানেজ কিভাবে? কিপ দ্য বার ডাউন। আপনার এই বারটাকে ডাউন করতে হবে। বারটা ডাউন কি? আপনার যাহাই ঘটুক, আপনাকে বলতে হবে নো প্রবলেম। যাহাই বলুক, যাহাই ঘটুক, আপনার বলতে হবে আমি বিজনেসটা করব, আমি বিজনেসটায় থাকবো। আর আপনি যদি বিজনেসটা থাকতে পারেন, তাহলে আপনাকে কিপ দ্য বার ডাউন ফর্মুলা। দ্যাট মিনস জাম্পিংটা 0 থেকে 10-এ উঠে না উঠে 0 থেকে 3-এ ওঠেন, 3 থেকে 0-তে যান। দ্যাট মিনস আপনি কোনো কেউ যদি আপনাকে ইয়েস বলে, আপনি অট্টহাসি হাসেন না, মুস্কি হাসি আসেন। আবার কোন লোক যদি না না বলে, আপনি কান্নাকাটি শুরু করেন না। আপনি ধরে নেন ইটস এ পার্ট অফ মাই বিজনেস। আমার এখানে কখনোই সব লোক আসবে না, এনাফ লোক আসবে। সব লোক লাইক 10-এ আপনি 10ই এক্সপেক্ট করতেছেন, কারণ আপনি বাছাই করতেছেন তো প্রথম 10 জন খুব কাছের লোক, ঘনিষ্ঠ। আপনি মনে করতেছেন তো এরা তো করবি, আমি বলে এরা সবই করবে, কিন্তু আপনি সেখান থেকে দেখতেছেন মাত্র 2 জন লোক করতেছে। তার মানে 10-এ 2 বা 10-এ 3 এই রেজাল্টটা প্রথম 10 জনের ক্ষেত্রে আমরা মেনে নিতে পারি না। আমাদের কাছে খুব হার্ড হচ্ছে, আমরা খুব কষ্ট পাচ্ছি আমার কাছের ভাইটা, কাছের বন্ধুটা, ঘনিষ্ঠ লোকটা না বলতেছে। সো আপনার মনে রাখতে হবে, হোয়াট এভার ইট টেক্সট, যাহাই ঘটুক না কেন, আপনি বিজনেসটা করবেন। কেউ করুক, কেউ না করুক, কেউ ইয়েস বলুক, কেউ নো বলুক, ইটস এ পার্ট অফ ইউর বিজনেস। কিপ দ্য বার ডাউন। আপনি বেবি রোলার কোস্টার জার্নি করেন, আপনি বড় রোলার কোস্টার ওঠার দরকার নাই। আপনি বেবি রোলার কোস্টার মাইন্ডসেট করেন যে আমার যাহা ঘটবে আমি তাহা নর্মাল নেব, আমার যাহা ঘটবে তাহাই নর্মাল নেব। দ্যাট মিনস আমার লাইফে কি রোলার কোস্টার হয় না? লাইফে শুধু এই বিজনেসে না, আপনার লাইফেই রোলার কোস্টার আছে, আপ ডাউন, কখনো উত্থান কখনো পতন। ইটস এ পার্ট অফ আওয়ার লাইফ। সো আপনাকে বুঝতে হবে এখানেও এর ব্যত্যয় ঘটিবে না, একই ঘটনা ঘটবে। এখন আসেন, এটা কি শুধু এই বিজনেসে? নো, সকল বিজনেসে রোলার কোস্টার আছে। যেমন আপনি ধরেন ম্যাকডোনাল্ড বিজনেস, এই মুহূর্তে আপনি যান, এই ম্যাকডোনাল্ড আজকের যে সিচুয়েশনে তাদের বিজনেসটা কেমন চলে বলেন তো? আগে কিরকম জমজমার ছিল, সেই ম্যাকডোনাল্ড একটা অদৃশ্য ভাইরাসের কালো থাবায় আজকে প্রায় ধ্বংসের পর্যায়ে আছে। গতকালকে একজন আমাদের মেসির এক ম্যানেজার আছে আমাদের কাউসার ভাই, সে গতকালকে জানালো ভাই মেসির অবস্থা খুবই খারাপ, মোস্ট অফ দ্য আউটলেট শাট ডাউন, অনলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আউটলেট গুলো ওপেন আছে, আর বাকিগুলো সব শাট ডাউন। জেসি পেনি অলমোস্ট শাট ডাউন। সো বিকজ অফ একটা করোনা ভাইরাসের কালো থাবা বহু বড় বড় প্রতিষ্ঠানকে শাটডাউন করেছে, যারা কোনোদিন চিন্তাও করেনি। তো আপনার বুঝতে হবে ইটস এ পার্ট অফ দ্য বিজনেস। এখন আসেন, এই যে ম্যাকডোনাল্ড, এছাড়াও কি রোলার কোস্টার পড়ে না? পড়ে। সে কিভাবে মাইন্ডসেট করে দেখেন, ম্যাকডোনাল্ডের সামনে দিয়ে যত লোক যায় তারা কি সবাই কি ম্যাকডোনাল্ডে ঢোকে? ঢোকে না। কিন্তু ম্যাকডোনাল্ডের মালিক কি এর জন্য কান্নাকাটি করে? এত লোক যায়, তারা সবাই ম্যাকডোনাল্ডে কেন ঢোকে না? ম্যাকডোনাল্ডের মালিক জানে যার দরকার আছে সে ঢুকবে, যার দরকার নাই সে ঢুকবে না। সে সুন্দর করে সামনে লিখে রাখছে ম্যাকডোনাল্ড এবং নিচে লেখছে কিন্তু তার অফার গুলো, দেখেন সাইনবোর্ড দেয়া আছে।
তার মানে এটা দেখে যার প্রয়োজন হবে সে ম্যাকডোনাল্ডে ঢুকবে, যার প্রয়োজন নেই সে ঢুকবে না। আপনারও ঠিক একই অ্যাটিটিউড রাখতে হবে। আমার বিজনেস প্ল্যানটা আমি সবার সাথে শেয়ার করব। যার প্রয়োজন আছে সে জয়েন করবে, যার প্রয়োজন নাই সে জয়েন করবে না। তাতে আপনার কান্নাকাটি করা কি আসে যায়? আপনার কাজ হচ্ছে জনমত জরিপ করা। ভাই আমার কাছে এটা আছে, তুমি নেবা? ইয়েস, নো, নো প্রবলেম, টেক ইট নরমাল, ডোন্ট টেক ইট পার্সোনাল, ডোন্ট টেক ইট পার্সোনাল। আপনার কাজ হচ্ছে মসজিদে তবারক দেয়া। কেউ তবারক নেবে, কেউ তবারক নিবে না। যারা তবারক নেয় না এতে কি আপনি কান্নাকাটি করেন? নো, আপনি বুঝছেন যে ও নিবে না, তাহলে আপনার কি আসে যায়? কিংবা আপনি নামাজে রাখতেছেন, আপনার 10টা বন্ধুকে চলো দোস্ত আজকে মসজিদে নামাজ পড়বো, আপনার কথা কি আপনার সকল বন্ধুরা মসজিদে যাবে? যাবে না। তাতে কি আপনি কান্নাকাটি করবেন যে আরে নামাজে ডাকলাম তাও তোরা কেন যাবি না? এটা তার পার্সোনাল ইস্যু। আপনার কাজ দাওয়াত দেয়া, আপনার কাজ জোর করে তাকে নামাজ পড়ানো না, দাওয়াত দেয়া। ঠিক এই কাজটাই এখানে আপনাকে করতে হবে, শুধু দাওয়াত দেন। এরপর আসেন, রেস্টুরেন্ট মালিকের দরকার নাই, একটু ওয়েটারের কথা চিন্তা করেন। ওয়েটার কিভাবে কাজ করে? আপনি একটা রেস্টুরেন্টে গেলেন, ওয়েটার আপনার কাছে এসে বলবে স্যার কফি দেবো, স্যার চা দেবো। আপনি হয়তো বসা আছেন, আপনার কোনো একটা বন্ধু আসবে, তারপর হয়তো অর্ডার দিবেন। আপনি এটা জানেন, ওয়েটার কিন্তু জানে না। ওয়েটার কিন্তু সে বলতে স্যার চা দেবো, স্যার কি অর্ডার দিবেন এখন? আপনি বলছেন না এখন না, পরে। আবার ওয়েটার 10 মিনিট পর আসছে, স্যার এখন দেবো। আপনি আরো ওয়েট করতেছেন অন্য কারোর জন্য, হয়তো একটা বন্ধু আসছে, আরেকটা বন্ধুর জন্য ওয়েট করতেছেন। আবার এসে বলে স্যার এখন অর্ডার দেবেন। আপনি বলতেছেন কি না এখনো না, আরো পরে। ও আবার কিছুক্ষণ পর আসতেছে হাসি মুখে, দেখেন হাসি মুখে। দ্যাট মিনস আপনি যতবার রিজেক্ট করতেছেন, ওয়েটার ডাজ নট টেক ইট পার্সোনাল। ওয়েটার জানে এটা সময়ের ব্যাপার, ওয়েটার জানে এটা একটা নর্মাল ইস্যু। সো ওয়েটার ডাজ নট টেক ইট পার্সোনাল। ওয়েটার ওয়েট করে আপনি কখন অর্ডার করবেন। আপনি যখনই তাকে রাখবেন এই আসো কি কি আছে বলো, ও আবার হাসি মুখে আপনাকে সার্ভ করে। আপনার কাজ হচ্ছে আপনার কাছের বন্ধুটি না বললো কোনো অসুবিধা নাই, এ নো ইজ নট ফর এভার। সে হয়তো 1 মাসের জন্য নো বলছে, সে হয়তো 2 মাসের জন্য বলছে, 6 মাসের জন্য নো বলছে, 1 বছরের জন্য বলছে। আমাদের খালেদ মোশাররফ ফরহাদ ভাই 4 বছরের জন্য না বলছিল, 4 বছর তাকে আমি ফলো আপ করছি। খালেদ মোশাররফ ভাই একদিনে আসেনি। আজকে তো দেখেন চমৎকার চমৎকার সব কথা বলতেছে, সে কিন্তু একদিন আসে নাই। তার মতো এত বড় একজন নেটওয়ার্কার, তাকেও 4 বছর ফলো আপ করতে হয়েছিল, কিন্তু আমার সেই ধৈর্য ছিল। আমি মনে করেছি ইটস এ ম্যাটার অফ টাইম। আমি আগের কোম্পানি থেকে তাকে ফলো আপ করছি, ফরহাদ ভাই আপনার জন্য দিস ইন্ডাস্ট্রি, আপনার জন্য অন্য কিছু না, রানা ভাই আর নেটওয়ার্ক করব না। ভাই আপনি এখানের সুপারস্টার, অন্য জায়গায় আপনি কিন্তু আপনার কাজের পারিশ্রমিক পাবেন, মেধার না। এখানে চলেন আপনার মেধার মূল্যায়নটা কিভাবে করা যায় সেটা আমরা আরেকবার যাচাই করি। আপনি মেধাবী আমি জানি, আমি আপনাকে ট্রাস্ট করি, আপনি এখানের সুপারস্টার, আবার আপনি পারবেন। ইউ ক্যান মেক ইট অ্যাগেন অ্যান্ড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, জাস্ট মেক এ ডিসিশন। দেন আফটার 4 ইয়ার্স, আফটার 4 ইয়ার্স সে কিন্তু জয়েন করেছে। বাট আপনার কি মনে হয় এই 4 ইয়ার্স ফরহাদ ভাই ঘুমাইছে? নো, হি ওয়াজ ওয়াচিং আস। সে ওয়াচ করতেছে আমরা কি করতেছি, আমরা কদ্দূর যাচ্ছি, ওয়াচ করতেছে। আর আমরা মাঝে মাঝে আসলে ফোন করতেছি, ইনফরমেশন দিচ্ছি, কখন কি অবস্থা আছি, আমি রুবি হইছি, আমি এমারেল্ড হইছি, আমি ডায়মন্ড হইছি, সব সে দেখতেছে, সে সব দেখতেছে। এরপর যখন মান্নান ভাই একটা ভালো লেভেলে আসছে, তখন তার নক করছে। যেহেতু আমি এখানে তার আগেও 6 বছর নেটওয়ার্ক করেছি, ফরহাদ ভাইয়ের কাছে মনে হয়েছে রানা ভাই হবে, এটা তো স্বাভাবিক ঘটনা। যখন দেখলো সে মান্নান ভাই হইছে, এবার তার মাথায়, মান্নান ভাই তখন এমারেল্ড হইছে, তখন তার মাথায় টনক নড়ছে, তাই মান্নান ভাই পারলে হোয়াই নট মি, আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু ট্রাই ওয়ান মোর টাইম। সো এটা ছিল তার জন্য একটা চিন্তার অনেক বড় বিষয়, যে মান্নান ভাইও পারছে, আরো অসংখ্য লোক করতেছে, আমি কেন করব না, আমারও তো এই ক্যারিয়ার আছে, আমি ইয়েস বলি তো অসংখ্য লোক ইয়েস বলে, লেটস ট্রাই ওয়ান মোর টাইম। সো এবার সে কিন্তু এখানে পজিটিভলি মাথা দিছে, এরা কিন্তু সিদ্ধান্তই নেয় নাই, সিদ্ধান্তই নেয় না কাজটা করবে। এবার আসেন এই বিজনেসে, তার মানে আপনি যখন প্ল্যান দেখাবেন কি ঘটনা ঘটবে,
ঘটবে এরকম, আপনি যাদেরকে প্ল্যান দেখাচ্ছেন তার 10% লোক রেড অ্যাপল। রেড অ্যাপল মানে রেডি টু ইট, তারা আপনি বলার সাথে সাথে জাম্প করবে। কত পার্সেন্ট? 10%। 10-এ একজন তারা বলবে কোনো অসুবিধা না ভাই, আপনি আছেন আমি আছি, এত কিছু বোঝানোর কোনো দরকার নেই। দ্যাট মিনস তারা আপনার কথা কি বিশ্বাস করতেছে, তারা অপরচুনিটি কিছুই দেখতেছে না, অনলি আপনি বলছেন, দ্যাটস ইট। 80% পিপল, 80% লোক হবে গ্রিন অ্যাপল। গ্রিন অ্যাপল মানে তাদের অনেক কোশ্চেন আছে, তাদের অনেক কনফিউশন আছে, তাদের অনেক ডাউট আছে, তারা ইতিপূর্বে বহু জায়গায় ধরা খাইছে, এখন তাদের বারবার ধরা খাওয়ার ঘটনাই মনে পড়ে। তারা রোডের চমৎকার রোডটা দেখতেছে না, অলওয়েজ তারা স্পিড ব্রেকার দেখতেছে, তারা অলওয়েজ রেড লাইটটাকে চোখে পড়তেছে, তাদের অলওয়েজ মনে হচ্ছে পাশের গাড়িটা তাকে হিট করতেছে, তাকে পুলিশ দেখতেছে বারবার যে তাকে টিকিট দেয় কিনা। তার মানে তার সন্দেহ, তার মধ্যে কনফিউশন, তার মধ্যে ডাউট কাজ করতেছে, এবং এই ডাউট গুলো যখন ওভারকাম করবেন তখন তারা জয়েন করবে, তারা প্রশ্নগুলো উত্তর পেলে তারা জয়েন করবে। আর এটা ঘটে কোথায়? ফলো আপে। মনে রাখতে হবে ফরচুন কামস ফ্রম ফলো আপ, আর 80% পিপল সাইন আপ করবে ফলো আপে। এবার 10% পিপল, এটাকে আমরা বলি রোটেন অ্যাপেল আর কোকোনাট। আপনি যাহাই বলবেন তারা এই ব্যবসা করবে না। আপনি ডায়মন্ড হয়ে গেছেন, ডাজ নট ম্যাটার। এরা প্রথম বলবে কোনো অসুবিধা নাই দীপক দা, আপনি এমারেল্ড হন, তারপর আমি শুরু করব। এমারেল্ড হইলো, এবার বলবে আরে ভাই এমারেল্ড তো শুনছি কোনো ব্যাপার না, আপনি ডায়মন্ড হন, তারপর আমি করবো, কোনো অসুবিধা নেই। এবার ডায়মন্ড হয়েছে, এবার দীপক দা বলতেছে আসেন ভাই এখন আসেন, আমি তখন ডায়মন্ড হয়েছি। সে বলবে ভাই এটা আপনি পারবেন, এটা আমার দিতে হবে না। এতক্ষণ কিন্তু সে বলছে আপনি এইটা হন, ওইটা হন, ওইটা হন, সে সবই হচ্ছে, আবার নক করতেছে, বাট এরপর বলে এটা আমার জন্য প্রযোজ্য না, নট গুড ফর মি, এটা আপনার জন্য প্রযোজ্য। এবার আপনাকে বুঝতে হবে এদেরকেও ভাঙা যাবে, যেভাবে কোকোনাট ভাঙতে হয়, 4 পাশ দিয়ে কাটতে হয়, এরপর জোরে একটা কোপ দিতে হয় মিডলটা ভাঙার জন্য, ঠিক একইভাবে আপনাকে কোকোনাটদের মতো এদেরকে ভাঙতে হবে। সো এটা আপনাকে জানতে হবে যে কোকোনাট যেভাবে ভাঙতে হয়, এই রোটেন আপেল এদের এভাবে ভাঙতে হবে। এবার আসি কেন আপনি বিজনেসটা পারবেন, কি করলে পারবেন। আপনি একটু খেয়াল করেন, কোম্পানি আপনার জন্য সেম, আমার জন্য সেম, জেনাস গ্লোবাল। সিস্টেম আপনার জন্য সেম, আমার জন্য সেম, বাইনারি সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম। আই হ্যাভ টু বিল্ড মাই নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক বিল্ড করতে হবে, আমার সোশ্যাল মার্কেটে যাদের সাথে আমার ভ্যালু আছে তাদেরকে আমার ইনফর্ম করতে হবে, তাদের সিস্টেমে আনতে হবে। দিস ইজ মাই জব। আপনারও সেম জব, আমি এই কাজটা করেছি, আপনিও সেম কাজ করেছেন, দ্যাট মিন্স সিস্টেম ইজ সেম। প্রোডাক্ট আমার জন্য রিজার্ভ যা, আপনার জন্য তা, আমার জন্য মাইন্ড যা, আপনার জন্য তা, সিম্পল। আমার জন্য এমপিএম যা, আপনিও ঠিক একই এমপিএম ব্যবহার করতেছেন বা রেফার করতেছেন। কম্পেনসেশন প্ল্যান আমারও যা, আপনারও তা, সব সেম। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে আমি এবং আপনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনি সিদ্ধান্ত নেননি। আমি সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আমি প্রসপেক্ট লিস্ট করেছি, আমি পরিকল্পনা প্রণয়ন করেছি, আমি গোল সেট করেছি, আগামী 3 মাসে কোথায় যাব, আগামী 6 মাসে কোথায় যাব, আগামী 1 বছরে কোথায় যাব। আমি গোল সেট করেছিলাম, আপনি এখনো গোল সেট করেননি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এবার আসেন, আমি আপনার সাথে ট্রেনিং শেয়ার করেছি, আমি এই স্কিলটা বিল্ড করেছি, আপনি এটা করেননি। আমি বিজনেসটা শিখেছি, আপনি বিজনেসটা শেখেন নাই। আমেরিকায় বাংলাদেশ থেকে অসংখ্য লোক আসে যারা বাংলাদেশে কোনো দিন গাড়ি চালায় নাই, এরা আসার 1 মাসের মধ্যে তারা ট্যাক্সি চালায়। কিভাবে? তারা যখন আসে তখন তার এয়ারপোর্ট থেকে যে তাকে পিক করে, সে যদি ট্যাক্সি ড্রাইভার হয় তাহলে আপনার কপালে ট্যাক্সি আছে, কারণ ওই আসতে আসতেই সে আপনার মেন্টরিং করে। কারণ আপনি তো জিজ্ঞেস করেন ভাই আসলাম তো আমেরিকায়, এখন কি করা যায়, সে বলে কোনো অসুবিধা নাই, আপনি কি করবেন, ট্যাক্সি চালাবেন। কিভাবে? আমি তো গাড়ি চালাতে পারি না ভাই। আপনি যাবেন, ওখানে ঢাকা ড্রাইভিং আছে, ওখানে হিমালয় ড্রাইভিং আছে, অনেকগুলো ড্রাইভিং স্কুল আছে, যে কোনো একটা ড্রাইভিং স্কুলে যাবেন, সেখানে গিয়ে একটা লার্নার পারমিটের বই আছে, 104টা কোশ্চেন আছে, এটা মুখস্থ করবেন। করার পর কি হবে, আপনি যাবেন ডিএমবিতে, সেখানে গিয়ে আপনি একটা পরীক্ষা দেবেন, আপনার 20টা কোশ্চেন আসবে, 16টা কোশ্চেন পারলে আপনি পাস করার পর কি হবে, লার্নার পারমিট পাবেন। এরপর কি করতে হবে, আপনি আবার হিমালয় ড্রাইভিং বা ঢাকা ড্রাইভিং এ যাবেন বা পপুলার ড্রাইভিং এ যাবেন, ওখানে গিয়ে কি করতে হবে, আপনি ভর্তি হবেন। কি জন্য? আপনাকে 10টা লেসন নিতে হবে, নিলাম লেসন। এরপর কি করতে হবে,
আপনি যাবেন রোড টেস্টে, রোড টেস্ট হয়তো আপনি একবার দুইবার ফেলও করতে পারেন, ফাইনালি আপনি কন্টিনিউ করতে থাকবেন, প্র্যাকটিস করতে থাকবেন, আপনি পারবেন। পাইলাম আমি, সেখান থেকে লাইসেন্স, লাইসেন্স পাওয়ার পর কি করতে হবে, আপনি কোথায় যাবেন, উবার চালাবেন, আপনি ট্যাক্সি চালাবেন, ওই অফিসে যাবেন, গেলে আপনার লাইসেন্সটা দেবেন, ওরা আপনাকে উবারের লাইসেন্স দিয়ে দেবে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করার পরে। সো এই প্রসেসে সে কিন্তু 1 মাসের মধ্যে গোল সেট করে, সে 1 থেকে 1.5 মাসের মধ্যে ঠিকই উবারে উঠে যায় কিংবা ট্যাক্সিতে উঠে যায়। দেখেন একটা গোল সেট কত দিনে তার কি করতে হবে তার কোনো উপায় নাই। সে ওই দিনে আইসা মাথায় সেট করে আমাকে যাইতে হবে, কবে আমি যাব বইটা আনতে, কত দিনের মধ্যে মুখস্থ করব, 1 মাসের মধ্যে সে কিন্তু রেডি হয়ে যায়। আপনাকেও তাই করতে হবে। মনে রাখতে হবে আপনি কোনো কিছুই পারেন না যদি না শেখেন, আবার আপনি সবই পারেন যদি শেখেন। যেমন ছোটবেলা আপনি হাঁটতে জানতেন না, পড়তে জানতেন না, লিখতে জানতেন না, খেতে জানতেন না, সাইকেল চালাতে জানতেন না, গাড়ি চালাতে জানতেন না, প্রত্যেকটা কাজ আপনি শিখেছেন, আপনি পেরেছেন। কিভাবে শিখেছেন? কেউ আপনাকে একজন শিখিয়েছে, আপনার মা বাবা ধরে ধরে খাওয়া শিখিয়েছে, আপনি খেতে পারছেন। মা বাবা আপনাকে লিখতে শিখিয়েছে, লিখতে পারছেন। হাঁটতে শিখিয়েছে, হাত ধরে ধরে আপনি হাঁটতে শিখেছেন। আপনি সাইকেল চালাতে শিখেছেন, পিছন থেকে একজন ধাক্কা দিছে, আপনি প্যাডেল মারতেছেন, হঠাৎ ছেড়ে দিছে, দাপাস করে পড়ে গেছেন, আবার চালাচ্ছেন, চালাচ্ছেন, আবার সে ধাক্কা দিছে, আপনি চালাচ্ছেন, যেই কিছু দূর পর ছেড়ে দিল, পিছনে তাকাই দেখেন না সে ছেড়ে দিছে, আবার দাপাস করে পড়ে গেছেন, আবার ধাক্কা দিছে, আপনি পারছেন। এভাবে আপনি অসংখ্যবার পরে কিন্তু ফাইনালি আপনি হাঁটতে শিখছেন, পড়তে শিখছেন, লিখতে শিখছেন, সাইকেল চালাতে শিখছেন, অসংখ্যবার ফেল করার পর। ঠিক এখানেও আপনাকে সেম থিং, আপনি শিখবেন, প্র্যাকটিস করবেন, ফেল করবেন, আবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করবেন, চেষ্টা করতেছেন, চেষ্টা করতেছেন, চেষ্টা করতেছেন, আপনি পারবেনই পারবেন। না পারার কোনো কারণ নাই। সারা পৃথিবীতে মাসুদ রানা একা ডায়মন্ড না, কে এম ফরদ একা ডায়মন্ড না, অসংখ্য ডায়মন্ড আছে, 260 জনের মতো ডায়মন্ড আছে। তাহলে আপনি কেন পারবেন না রে ভাই? এটা কোনো রকেট সায়েন্স না যে আমি একা পেরেছি আর কেউ পারবে না। এটা একটা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটির মতো। অসংখ্য শিক্ষার্থী প্রতি বছর ভর্তি হয়, সময়ের আবর্তনে তারা গ্রাজুয়েশন বা ক্লাস 5 এ পাস করে, এসএসসি পাস করে, ইন্টারমিডিয়েট পাস করে, মাস্টার ডিগ্রি পর্যন্ত বেরিয়ে যায়। আপনিও ঠিক একই কাজটা এখানে করবেন। লাইক ইনস্টিটিউটে আপনি ভর্তি হয়েছেন, একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনাকে লেখাপড়া শিখতে হবে, পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, দেন আপনি পাস করবেন। এখানে কোনো ডিফিকাল্ট কোনো কারণ নাই, শুধু আপনার মাইন্ড সেট করতে হবে আমি যে ফেল গুলো করতেছি, ইটস এ পার্ট অফ মাই জার্নি। আমাকে অসংখ্য লোক না বলতেছে, ইটস এ পার্ট অফ মাই জার্নি, আই উইল নেভার টেক ইট পার্সোনাল, আই উইল টেক ইট নর্মাল। সো এভাবে আপনাকে আপনার ইমোশনাল রোলার কোস্টারটা নিয়ে ওয়ার্ক করতে হবে একটু। সো হাউ টু ফিক্স দ্য রোলার কোস্টার? রোলার কোস্টারটা ফিক্স করতে হলে আপনার যে কাজটা করতে হবে, টু ইনক্রিজ দ্য বিলিভ, আপনার বিলিভটাকে একটু ইনক্রিজ করতে হবে। কোথায় বিলিভ ইনক্রিজ করতে হবে? নাম্বার 1 কোম্পানি, এই কোম্পানিটাকে বিশ্বাস করতে হবে। জেনাস গ্লোবাল ওয়ার্ল্ডের 150টা দেশে ব্যবসা করে, তার মানে সারা পৃথিবী ব্যাপী এই সিস্টেমের বৈধতা আছে। সারা পৃথিবীর 150টা দেশের অথরিটি এটাকে ইয়েস বলেছে। তার মানে আপনি বুঝতে হবে আপনার আমার এত যাচাই বাছাই করার কোনো দরকার নেই। 150টা দেশ, সেখানে আমেরিকা আছে, কানাডা আছে, ইউরোপিয়ান প্রত্যেকটা দেশ আছে। সো এবার বড় বড় দেশগুলোর গভর্নমেন্ট এটাকে ইয়েস বলেছে। প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে সর্বোচ্চ অথরিটি যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো দিচ্ছে। সো আপনি আমি এত চিন্তা করার কোনো কারণ নাই। এবার সে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে যে রেভিনিউ হচ্ছে $178 বিলিয়ন, যা কিনা সারা দুনিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি, NFL ইন্ডাস্ট্রির সমষ্টির যে রেভিনিউ তার ডাবল। তার মানে হলিউড, বলিউড, ঢালিউড, টালিউডের যত সুপারস্টার আছে তারা যত ইনকাম করে তার ডাবল ইনকাম এই ইন্ডাস্ট্রি নেটওয়ার্কাররা করে। আপনাকে বুঝতে হবে। সো ইন্ডাস্ট্রির সাইজটা কিন্তু অনেক বড়, আপনি বুঝতেছেন না সাইজটা কত বড়। তাহলে এখানে আপনার একজন সুপারস্টার সুযোগ আছে। আপনি চাইলেই কালকে মিশা সওদাগর হইতে পারবেন না, আপনি চাইলেই কালকে শাকিব খান হইতে পারবেন না, আপনি চাইলেই কালকে শাহরুখ খান হইতে পারবেন না, কিন্তু আপনি চাইলেই কালকে সিদ্ধান্ত নিয়ে 2 বছরের মধ্যে মাসুদ রানার মতো একজন ডায়মন্ড হইতে পারেন। তার মানে এখানে আপনি আবারও আপনাকে সুপারস্টার বানানোর চমৎকার সুযোগ আছে। এই মিশা ভাই কিন্তু অনেক পরিশ্রম করে। মিশা ভাইয়ের পার্সোনাল লাইফটা আমি জানি, কারণ আমরা আপন ভাইয়ের মতো দুইজন মিশি। সো এখানে তারও কিন্তু অনেক স্ট্রাগল করে আজকে জায়গাটা আসতে হয়েছে, অনেক স্ট্রাগল। ওভারনাইটে মিশা সওদাগর তৈরি হয়নি, অসংখ্য স্ট্রাগল করে 900 ছবির সে অ্যাক্টর।
900 ছবিতে সে অভিনয় করেছে। তার মতো লোক কিন্তু সারা পৃথিবীতে খুব কম আছে যে এত ফিল্মে অভিনয় করেছে, আর এত অল্প বয়সে এত তারকা খ্যাতি পেয়েছে, নিরঙ্কুশ তারকা খ্যাতি। সো এই জায়গাটা সে কিন্তু ওভারনাইট আসেনি, তাকেও স্ট্রাগল করতে হয়েছে। সে প্রথম কিন্তু ফিল্মে নায়ক হিসেবে আসছে, 2টা ফিল্ম করেছে নায়ক হিসেবে। অতবার তাকে তার মেন্টর বলেছে তুমি নায়কের চেয়ে তুমি এন্টি পার্টটা দেখো। সে বলে আমি এন্টি হিরো হবো কেন, আমি হবো নায়ক। পরবর্তী তাকে বলছে তুমি কি এখানে অভিনেতা হইতে আসছো না নায়ক হইতে আসছো? তখন সে রিয়ালাইজ করছে না আমি তো অভিনেতা হইতে আসছি। সেখান থেকে কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল, সেখান থেকে সে অ্যান্টি হিরো চিন্তা করেছিল। সো সেই একটা সিদ্ধান্ত তা কিন্তু চেঞ্জ করে দিয়েছে তার লাইফটা। সো থিঙ্ক অ্যাবাউট ইট। আপনাকেও এই ইন্ডাস্ট্রিতে সফল হওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হবে। এবার আসেন থার্ড, আপনাকে বিশ্বাস করতে হবে আপনার নিজেকে, আপনি পারেন। কারণ আপনি জন্মসূত্রে চ্যাম্পিয়ন। মাতৃগর্ভে অসংখ্য ভ্রূণ প্রবেশ করার চেষ্টা করে, যার একটা সফল হয় সেটা আপনি আর আমি। আমি জন্মের সময় আমরা সফলতার সাথে জন্মগ্রহণ করেছি। অসংখ্য শিশু মাতৃগর্ভে মৃত্যুবরণ করে, আপনি মৃত্যুবরণ করেননি, তার মানে আপনি সফল। এবার আসেন অসংখ্য শিশু 6 রোগে মারা যায়, যে কারণে আমরা 6 রোগের টিকা দেই। এই 6 রোগের টিকাটা কিন্তু আমাদের 6 রোগ থেকে সেভ করে, তার মানে অসংখ্য শিশু ওই রোগগুলোতে মারা যায়, আপনি আমি মারা যাই নাই, তার মানে আমরা সাকসেস। ক্লাস 1 যখন ভর্তি হয়েছি অসংখ্য বন্ধু বান্ধব ভর্তি হয়েছিল, সবাই কি ক্লাস 5 উঠছে? ওঠে না একসাথে, তার মানে আমরা পেরেছি, আমরা সাকসেস। যারা ক্লাস 1 ভর্তি হয়েছে সবাই কি একই সাথে এসএসসি পাস করেছেন? তাও করেননি, অসংখ্য বন্ধুরা বিভিন্ন ক্লাসে হারিয়ে গেছে, আপনি পাস করেছেন, তার মানে আপনি সফল। আপনি ইন্টারমিডিয়েট একইভাবে ভর্তি হয়েছেন, সেখানে পাস করেছেন, অনেকে অনার্স পাস করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, আপনার সেই ক্লাস 1 এর বন্ধুটি কিন্তু আপনার সাথে আসেনি, খুবই কম, দেখবেন মাত্র 1 জন বা 2 জন আপনার সাথে ওভারকাম করে আসছে, বাকিরা বিভিন্ন জায়গায় আটকে গেছে। হ্যাঁ, পরবর্তী বছর কিছু আসছে, পরবর্তী বছর কিছু বন্ধুরা পাস করেছে, আপনাকেও একইভাবে থিঙ্ক করতে হবে। পরবর্তী বছরে কিছু ডায়মন্ড হবে, তার পরবর্তী বছরে কিছু ডায়মন্ড হবে, একই বছরে ডায়মন্ড দিবে এমন কোনো বিষয় নয়। এখানে পরীক্ষায় ফার্স্ট হওয়াকে আমরা সাকসেস বলি না, পাস করাকে সফলতা বলি। আপনাকে পাস করতে হবে, আপনার ফার্স্ট হওয়ার দরকার নেই, আপনি সেকেন্ড হন, থার্ড হন, ফোর্থ হন, ফিফথ হন। যে থার্ড, যে সেকেন্ড, সে কি সাকসেসফুল না? ইয়েস, আপনার নাম্বার 1ই হইতে এমন কোনো কথা নেই। সো আপনাকে এভাবে বুঝতে হবে, আমি যদি শিখি আমি সবই পারি, আমি কিছুই পারি না যাহা আমি শিখি নাই। যেমন আমি বিমান চালাতে জানি না, আমি এটা জানি, আমি বিমান চালাতে জানি না, কারণ আমি বিমান চালানো শিখিই তো নাই। শিখলে আমি তাও পারি। তারপরে আপনাকে বুঝতে হবে আপনি যাহা শেখেন আপনি তাহাই পারেন। সো এই বিজনেসটা আপনি পারবেন যদি আপনি শেখেন। এবার আসেন, তার মানে আপনার ফর্মুলা কি? টেক ইট নরমাল, ডোন্ট টেক ইট পার্সোনাল। If you believe you are doing good, keep continue doing it. Don't buy other people's opinion. If you buy their opinion, you will buy their lifestyle. যারা আপনার কাছে ওপিনিয়ন দিচ্ছে তারা কতখানি সাকসেসফুল, থিঙ্ক অ্যাবাউট ইট। একজন অন্ধ লোক আরেকজন অন্ধ লোককে কখনোই পথ দেখাইতে পারে না, তারপরে আপনি একজন ব্যর্থ লোকের পরামর্শ নিচ্ছেন, কারণ সমাজে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে তাদের মোস্ট অফ দ্য পিপল কিন্তু ফেইলার। ইটস এ অ্যাসোসিয়েশন গেম। আপনার যদি 5টা বন্ধু থাকে যারা নামাজ পড়ে 5 ওয়াক্ত, আপনি 6 নাম্বার। আপনার যদি 5টা বেনামাজি বন্ধু থাকে যাদের সাথে আপনি ওঠা বসা করেন, আপনি 6 নাম্বার। আপনার যদি 5টা ধূমপায়ী বন্ধু থাকে, আপনি 6ষ্ঠ ধূমপায়ী। আপনার যদি 5টা মাদক সেবী বন্ধু থাকে, আপনি নাম্বার 6। আপনার যদি ভালো ভালো 5টা মিলিয়ন ডলার ওনার ফ্রেন্ড থাকে যাদের সাথে আপনি ওঠা বসা করেন, আপনি 6 নাম্বার। তার মানে আপনাকে বুঝতে হবে আপনি অ্যাসোসিয়েশন গেমে আছেন। আপনাকে আদার পিপল ওপিনিয়ন দিচ্ছে, যারা সবাই ব্রোক, তাদের ওপিনিয়ন নিচ্ছেন, তাহলে আপনি কি হবেন? ব্রোক। আপনি 5টা সাকসেসফুল বন্ধুর সাথে চলেন, দেখেন আপনি সাকসেস না হয়ে যাবেন না, কারণ সে আপনাকে শেখাচ্ছে কিভাবে সফল হতে হয়, সফল হওয়ার মাইন্ডসেট কি, সফল হওয়ার প্রোটোকল কি, সফল হওয়ার অ্যাক্টিভিটিস কি। আপনার কিন্তু অ্যাসোসিয়েশন গেমের মাধ্যমেই আপনি প্রতি পদক্ষেপে উইন করতেছেন বা ফেল করতেছেন। সো ব্যর্থতা নিয়ে কখনো চিন্তা করবেন না, কারণ আপনাকে মাত্র একবারই সঠিক হইতে হবে, মাত্র একবার। তার মানে আপনি বহুবার ফেল করেছেন, একবার সাকসেস হয়েছেন, এবার কিন্তু আপনি সাকসেসের ফর্মুলা জানেন। আর যারা সাকসেস হয়েছেন অন্য কোথাও, তারা বারবার সাকসেস হবেন যদি একই রুলস এখানে অ্যাপ্লাই করেন। কারণ আপনি কি রুলস অ্যাপ্লাই করে সফল হয়েছিলেন? নাম্বার 1 এডুকেশন, নাম্বার 2
প্যাশন্স, নাম্বার 3 কন্টিনিউশন, নাম্বার 4 আপনি ধৈর্য সহকারে কিন্তু লেগে থাকতেছেন, পারসিস্টেন্স ভেরি ইম্পর্টেন্ট। সো এভাবে আপনি একই ফর্মুলা যদি এখানেও অ্যাপ্লাই করেন, সফল না হওয়ার কোনো কারণ নাই। মজার বিষয় হচ্ছে অন্যান্য যে কোনো জায়গায় সফল হতে অনেক বছর লাগে, এখানে মাত্র 1 থেকে 2 বছরে আপনি সফলতার সোনালী সূর্যটাকে ছিনিয়ে আনতে পারতেছেন। সো আপনাকে ভাবতে হবে এখানে আমাকে সফল হতে হবে। যেমন আপনি দেখেন ভালভ আবিষ্কারের কাহিনী, ভালভ আবিষ্কার করতে গিয়ে এই সায়েন্টিস্ট থাউজেন্ডস টাইম ফেল করেছে। তাকে কোশ্চেন করেছিল, আপনি এতবার ফেল করার ধৈর্য কোথায় পেয়েছেন? সে বলে, কে বলছে আমি ফেল করছি? আমি প্রতিবারই উইন করেছি। কিভাবে? আমি প্রথমবার যখন ফর্মুলাটা আবিষ্কার করতে পারিনি, তখন আমি শিখেছি যেভাবে আমি ট্রাই করেছি এভাবে এই ভালভ আবিষ্কার করা যাবে না। দ্বিতীয়বার আবার ট্রাই করেছি অন্যভাবে, আমি আবার পারি না আমার গন্তব্যে পৌঁছতে। তার মানে আমি অন্যভাবে ট্রাই করেছি, আমি বুঝতে পেরেছি এভাবে হবে না, আমি এভাবে গেছি হবে না, এভাবে গেছি হবে না, এভাবে গেছি হবে না, এভাবে গেছি হবে না। প্রতিবারই আমি ফর্মুলা জেনেছি এইভাবে যদি কেউ যায় তাহলে সে ভালভ আবিষ্কার করতে পারবে না। ফাইনালি আমি এভাবে গিয়ে ভালভ আবিষ্কার করতে পেরেছি, আমি ফর্মুলাটা আবিষ্কার করতে পেরেছি যে এভাবে গেলেই ভালভ তৈরি হবে। সো সেই ফর্মুলা নিয়ে কিন্তু আমরা এখন ভালভের ফ্যাক্টরি দিচ্ছি। আমরা কিন্তু আবার 1000 বার ব্যর্থ হয়ে ভালভের ফ্যাক্টরি দিচ্ছি না। সো আপনাকে বুঝতে হবে ফর্মুলা যখন আবিষ্কার হয়ে যাবে তখন আপনি ফর্মুলা নিয়ে কাজ করবেন। নতুনভাবে ফর্মুলা তৈরি করার কোনো দরকার নেই। আমাদের অনেক বন্ধুরা আসেন যারা আইসে নিজস্ব ইচ্ছে মতো ফর্মুলা বানান। বাইরে আপনি আবার কি 1000 বার ফেল করে ভালভের ফর্মুলা বের করে আপনি কি ভালভ ফ্যাক্টরি দিবেন? না ফর্মুলা নিয়ে ওয়ার্ক করবেন। এক্সিস্টিং ফর্মুলা নিয়ে ওয়ার্ক করে যদি আপনি ইজিলি সফল হতে পারেন, কি দরকার ফর্মুলার পিছনে সময় নষ্ট করা? আমাদের এখানে মেকানিজম সব তৈরি করা আছে, ফর্মুলা সব তৈরি করা আছে, জাস্ট ফলো ইট। কিন্তু আপনার মধ্যে মনে হচ্ছে আমার পক্ষে সম্ভব না। বড় সমস্যা এই জায়গাটায়, আমার পক্ষে সম্ভব না, আমি হয়তো পারবো না। এটা হচ্ছে আপনার প্রথম ভয়। দেখেন, এই যখনই আপনি বলেন আমি হয়তো পারবো না, তখনই আপনি অনেকগুলো লজিক খুঁজে পান। কিভাবে? দেখেন একটা লোক দেখতে শুনতে অনেক সুন্দর, দেখতে শুনতে অনেক সুন্দর, পুরো হ্যান্ডসাম, ওয়েল ড্রেস কোড, কিন্তু নাকটার উপর হাত দিয়ে হঠাৎ চিন্তা করতেছে আমি পারবো না। যখনই মানুষ চিন্তা করে আমি পারবো না, তখন বিভিন্ন যুক্তি এসে তার কাঁধে ভর করে, যেটাকে কুযুক্তি বলি। কি বলে? আমার টাকা নেই, আমার চেহারা ভালো না, আমার স্বাস্থ্য ভালো না, আমি ভালো ইংলিশ জানি না, আমার বয়স বেড়ে গেছে, আমার বয়স কম, আমার সময় নাই, তার মানে আমি পারবো না। এই যে যুক্তিগুলো সে খুঁজে পায়, দেখেন এটা কিন্তু কুযুক্তি। এবং অনেকে আবার বলে যে কথাটা বলাই হয় নাই, আমার ভাগ্যই খারাপ, আমার পক্ষে সম্ভব না। এই যে ভাগ্যর দোহাই দেওয়ার কতদিন, আপনাকে বুঝতে হবে ভাগ্যর ইংলিশ কি? লাক, LUCK, লাক। লাক মানে হচ্ছে লেবার আন্ডার কারেক্ট নলেজ। পরিশ্রম করো সঠিক নলেজের মাধ্যমে। সো সঠিক নলেজ নিলে আপনি পরিশ্রম করলে অবশ্যই আপনি সফল হবেন। আমরা যদি ছোটবেলা থেকে শিখছি ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি, এই কথাটা যদি সত্যি হইতো তাহলে রিক্সাওয়ালা সবচেয়ে বেশি পরিশ্রম করে, রিক্সাওয়ালা সবচেয়ে বেশি সফল হওয়ার কথা। কিন্তু রিক্সাওয়ালার তাহলে অভাব কি? নলেজ, কারেক্ট নলেজ অভাব। সো আপনাকে পরিশ্রম করতে হবে ঠিকই, কারেক্ট নলেজের মাধ্যমে, কারেক্ট এডুকেশনের মাধ্যমে বা কারেক্ট মাইন্ডসেটের মাধ্যমে। এখন কোশ্চেন হচ্ছে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে এই বিভিন্ন রঙের বেলুন। দেখেন এটা একটা গল্প। মেলায় এক বেলুন বিক্রেতা বিভিন্ন রঙের বেলুন বিক্রি করতেছে, লাল, নীল, বেগুনি, হলুদ, গ্যাস বেলুন, হিলিয়াম ভর্তি গ্যাস বেলুন। এই বেলুন বিক্রেতা তার বেলুনের বিক্রি যখন কমে যায় তখন 2-1টা বেলুন সে ছেড়ে দেয়। আর বেলুন যখন ছেড়ে দেয় তখন ছোট ছোট বাচ্চারা সেটা দেখে দৌড়ে গিয়ে বেলুন ক্রয় করার আগ্রহ তৈরি করে। এই যে বিভিন্ন রকম বেলুন সে 1টা 2টা ছেড়ে দেয়, এটা দেখেই কিন্তু সে তার ক্রেতাদের ভিড় জমায়, যেটা তার বিক্রি বাড়ানোর কৌশল। একদিন একটা বাচ্চা বেলুন বিক্রেতাকে পিছন থেকে শার্ট টান দিয়ে জিজ্ঞেস করছিল, বেলুন বিক্রেতা ভাই, কালো রঙের বেলুনে কি উড়বে? কারণ বেলুন সাধারণত কালো হয় না, বিভিন্ন রঙিন হয়। তো বেলুন বিক্রেতা উত্তর দিয়েছিল, বেলুন তার রঙের কারণে ওড়ে না, ওড়ে কিসের কারণে? গ্যাসের কারণে। গ্যাস, তার মধ্যে গ্যাস আছে না নাই? আমরা কে কোন রঙের, কে কত কোন বংশে জন্মগ্রহণ করেছি এর উপর কখনোই সফলতা ডিপেন্ড করে না।
সফলতা ডিপেন্ড করে আপনার মধ্যে গ্যাস আছে কিনা। গ্যাসটা কি? নাম্বার 1 গ্যাস এডুকেশন, নাম্বার 2 গ্যাস মাইন্ডসেট, নাম্বার 3 গ্যাস এই যে সফলতার যে গ্যাসগুলো বলেছি মোটিভেশন, নাম্বার 4 গ্যাস আপনি প্যাশনস আছে কিনা। এই গ্যাসগুলো আপনাকে শুধু ইনস্টল করতে হবে, দ্যাটস ইট। আজকে আপনি সিদ্ধান্ত নেন, আপনিও কিন্তু আমরা প্রত্যেকটা লোক কিন্তু একটা কালার বেলুন, শুধু গ্যাসগুলো আমাদের মধ্যে দিতে হবে, আর কোনো পার্থক্য নাই। আর এই এখানে বসছি আজকে এডুকেশনের জন্য। এরপর কি করতে হবে? মোটিভেশন নিতে হবে। এরপর কি করতে হবে? মাইন্ডসেট করতে হবে। এরপর কি করতে হবে? প্র্যাকটিস শুরু করতে হবে। এরপর কি করতে হবে? ফেল করবেন, আবার চেষ্টা করতে হবে। আবার ফেল করবেন, আবার চেষ্টা করতে হবে। সফল হওয়ার আগ পর্যন্ত লেগে থাকতে হবে। এই কাজগুলো যদি করতে পারেন, প্রত্যেকটা লোক ডায়মন্ড হবেন। আগামী বছরে এই স্ক্রিনে যত লোক আছেন, আমি প্রমিস করবো যে আপনারা এই কাজগুলো করেন, প্রত্যেকটা লোক 2021 সালে ডায়মন্ড হতে পারবেন ইনশাআল্লাহ। সো এখানে খুব বেশি আপনাকে রোলার কোস্টার শুধু ম্যানেজ করলেই হবে, খুব বেশি আপনাকে কষ্ট করতে হবে না, রোলার কোস্টারটাকে ম্যানেজ করা জানতে হবে। এখন আপনার কাছে মনে হইতে পারে যে আসলে কি আমি পারবো? ইয়েস, আপনি শুধু পারবেন, এটা আজকে আপনি জেনে গেলেন। আজকে আপনি জেনে গেলেন আপনি কেন পারবেন। এবার আসেন, জানলে কি সুবিধা? যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়, সারা দুনিয়া। মানুষ তো চাঁদেও গেছে, তাই না? তাহলে এই চাঁদে যাওয়াটা কি সহজ ছিল? নো। অসংখ্যবার তারা বলছে যাব যাব যাব, যাওয়া হয়নি। অনেক বাধা বিপত্তি আসছে, অসংখ্য লোক না বলেছে, বলছে এটা যাওয়া হবে না, এটা সম্ভব না, ওখানে কি না কি ঘটে। কিন্তু যখন তারা ডিসিশন নিছে আমরা যাবই যাব, তারা কি চাঁদে গেছে না? গেছে। থিঙ্ক অ্যাবাউট ইট। তার মানে আপনি যদি জানেন আমি পারবো, আমি যাবই যাব, হবেই হবে, তবে হ্যাঁ বাধা আসবে, বাধা আসবেই। যেভাবে আপনি যে কোনো সফল লোকের যদি জীবনী দেখেন, যেমন আমেরিকার সবচেয়ে সফল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের যে জীবনী দেখেন, কতবার ব্যর্থ হয়েছে, কত বাধা আসছে। এই আব্রাহাম লিঙ্কন 21 বছর বয়সে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হন, 22 বছর বয়সে আইনসভার নির্বাচনে পরাস্ত হন, 24 বছর বয়সে ব্যবসা আবার ক্ষতিগ্রস্ত হন, 26 বছর বয়সে স্ত্রী মারা যায়, 34 বছর বয়সে কংগ্রেস নির্বাচনে পরাস্ত হন, 45 বছর বয়সে সাধারণ নির্বাচনে ব্যর্থ হন, 47 বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট হওয়ার চেষ্টায় ব্যর্থ হন, 49 বছর বয়সে সিনেটর নির্বাচনে ব্যর্থ হন। একজন লোক কতবার ব্যর্থ হয়েছে, কতবার পরাজিত হয়েছে। ফাইনালি যেহেতু সে লেগেছিল, কন্টিনিউ ট্রাই করছিল, সে কিন্তু 52 বছর বয়সে ঠিকই বড় গোলটা অ্যাচিভ করেছে, প্রেসিডেন্ট। আপনার লাইফে বড় গোলটাই যদি অ্যাচিভ হয়, তাহলে সিনেটর যে পরাজিত হয়েছেন, কংগ্রেসে পরাজিত হয়েছেন, এটা কি কোনো কেয়ার করবেন আপনি? আপনার কাজ হচ্ছে ডায়মন্ড হন। জীবনে কতবার ব্যর্থ হয়েছেন ডাজন্ট ম্যাটার, সব ভুলে যাবেন, সব ভুলে যাবেন। কত জায়গায় ফেল করছেন, যেমন আমাদের দীপক দা এখন ডায়মন্ড হইতে হবে, তাহলে ইটিএল এর দুঃখ, টিসির দুঃখ ভুলে যাবেন। সো এটা দীপক দার আমার পার্সোনাল ঘটনা, সো এই জন্য একটু হালকা দীপক দাকে নক করলাম। সো এখানে যে ডায়মন্ড হন, ডিসি হওয়ার দুঃখ থাকবে না। সো এখানে ডায়মন্ড হইতে হবে, এটা হচ্ছে সিদ্ধান্ত। তো সিদ্ধান্ত যদি আপনি নেন কঠোরভাবে, আমি হবই, অবশ্যই হবেন। তবে আব্রাহাম লিঙ্কন একটা বিখ্যাত উক্তি, সে তার লাইফ থেকে বলেছে, পরাজয় মানেই সমাপ্ত নয়, যাত্রা পথ একটু বিলম্ব হওয়া মাত্র। পরাজয় মানেই সমাপ্ত নয়। আপনি হয়তো ভেবেছিলেন ওইখানে সফল হবেন, ওখানে অন্য এখানে হয়েছেন, বড়টা পেয়েছেন। তার মানে আপনি যদি প্রেসিডেন্ট হতে পারেন, সিনেটর হওয়ার দুঃখ তো আপনার থাকবেই না। আপনার জন্য আল্লাহ লিখছে প্রেসিডেন্ট, আর আপনি সিনেটর নিয়ে চেষ্টা করতেছেন, তাহলে কি হবে? সো এখানে আপনাকে বুঝতে হবে আপনার জন্য ডায়মন্ড, আপনার জন্য লিখে রাখছে আল্লাহ ডায়মন্ড, তাহলে আপনি কি জন্য ডিসি হবেন? দরকার নাই তো। সো এখানে বড়টা নিয়ে চেষ্টা করেন। সো এবার আসি, শুধু কি আব্রাহাম লিঙ্কনই পেরেছে? সারা পৃথিবীতে অসংখ্য লোক আছে যারা সফল হয়েছে, অসংখ্য লোক, এবং তাদের ব্যাকগ্রাউন্ড যে অনেক স্ট্রং ছিল তাও না। যেমন আপনারা যদি ডেল কার্নেগির বই পড়েন, তাহলে আপনারা দেখবেন একটা লোকের নাম সে বারবার মেনশন করেছে, সেটা হচ্ছে অনেকবার মেনশন করেছে, সেটা হচ্ছে এন্ড্রু কার্নেগি। এন্ড্রু কার্নেগির জীবন কেন সে বারবার বলেছে? কারণ আমেরিকার একসময় সে সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন এন্ড্রু কার্নেগি। এই এন্ড্রু কার্নেগি জন্মগ্রহণ করেছিল কিন্তু বস্তিতে। সো বস্তির ছেলে এন্ড্রু কার্নেগি আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন। জানেন কিভাবে? এই এই এন্ড্রু কার্নেগি ছোটবেলায় একবার একটা পার্কে প্রবেশ করতে গিয়েছিলেন।
পার্কে প্রবেশ করতে গিয়ে পার্কের দারোয়ান তাকে প্রবেশ করতে দেয়নি, কারণ তার পোশাকটা ছিল নোংরা। এই নোংরা পোশাকে পার্কে প্রবেশ করতে না পারার কারণে সে বাইরে এসে কিন্তু পার্কের মালিক ওই সিকিউরিটিকে গালিগালাজ করেনি, বরং সে বাইরে এসে একটা সিদ্ধান্ত নিয়েছিল, আজ হোক কাল হোক এই পার্ক আমি কিনে ফেলবো। দেখেন, আজ হোক কাল হোক এই পার্ক আমি কিনে ফেলবো। সময় লেগেছিল 30 বছর। 30 বছর পর এই পার্ক কিনে তিনি ক্ষান্ত হননি। তিনি তার সময় আমেরিকার সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছিলেন এবং সেই পার্কটা কেনার পর কিভাবে প্রতিশোধ নিয়েছে জানেন? পার্কের সামনে একটা সাইনবোর্ড লিখে দিয়েছে, আজ হতে যে কোনো লোক যে কোনো পোশাকে যে কোনো লোক যে কোনো পোশাকে অবাধে এই পার্কে প্রবেশ করতে পারবে। কারণ পোশাকের কারণে সেই পার্কে প্রবেশ করতে পারে নাই। সে সিদ্ধান্ত নিয়েছিল, আমার এই পার্কে যে কোনো পোশাকে লোকদের আমি প্রবেশ করতে দেব। থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি যদি আজকে সিদ্ধান্ত নেন আমি ডায়মন্ড হবই হব, তোরা যে যা বলিস ভাই আমি ডায়মন্ড হতে চাই, তোরা যে যা বলিস ভাই আমি ডায়মন্ড হতে চাই, আপনার ডায়মন্ড না হওয়ার কোনো কারণ নাই, শুধু সিদ্ধান্ত নিতে হবে। এরপর দেখেন এরকম আরো অসংখ্য ব্যক্তি আছে। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হুন্দাই কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চুং জুজুং একসময় কিন্তু কৃষি শ্রমিক ছিলেন এবং অন্যের জমিতে দিনমজুরের কাজ করতেন। সেই ব্যক্তিরা দক্ষিণ কোরিয়ার মতো দেশের সবচেয়ে ধনী ব্যক্তিতে রূপান্তরিত হয়েছেন, কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এরকম লাইফ তিনি থাকবেন না, এরকম লাইফ তিনি বরণ করবেন না, এই লাইফটা তিনি চেঞ্জ করবেন। সো তার সিদ্ধান্তের কারণে কিন্তু সে লাইফ চেঞ্জ করতে সক্ষম হয়েছিল। এখন কোশ্চেন আসতে পারে, ভাই তাহলে আমরা পারি না কেন, আমরা ভয় পাই কেন, আমরা কেন মনে করি আমাদের দ্বারা হবে না? কারণ আমরা সার্কাসের হাতির মতো হয়ে গেছি। সার্কাসের হাতির ঘটনা জানেন তো সবাই। সার্কাসের এই যে হাতিগুলো যারা অনেক রকমের খেলা দেখে, দেখেন একটা বাচ্চার বুকের উপর পা রাখছে হাতি, বাচ্চার কিছুই হচ্ছে না। একটা বাচ্চার বুকের উপর সে পা রাখতেছে, কতখানি ব্যালেন্স করে, কত বড় এডুকেশন থাকলে সে এই কাজটা করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে এই হাতি কিভাবে এরকম পোষ মানে, কিভাবে মাইন্ডসেট করে? কারণ এই হাতিকে ধরে যখন নিয়ে আসা হয় তখন সেটা বাচ্চা হাতি, আর একটা বাচ্চা হাতিকে 6 ফিট একটা রশি দ্বারা বেঁধে রাখা হয় একটা খুঁটির সাথে। এই হাতিটা এই খুঁটিটার চারপাশে 6 ফিট ঘুরতে থাকে, অনেকবার ট্রাই করে এই রশিটা ছেড়ার জন্য, কিন্তু যেহেতু বাচ্চা হাতি সে ওই মোটা রশিটা ছিঁড়তে পারে না, তার পায়ে রক্তক্ষরণ হয়। একসময় সে সিদ্ধান্ত নেয় এই রশি আমি আর ছিঁড়তে পারবো না। দেখেন এক পর্যায়ে সে মাইন্ড সেট করে ফেলে, আমার পক্ষে এই রশি কখনোই আর ছেড়া সম্ভব না। এরপর যদি 6 ফিট একটা রশি দিয়ে তাকে একটা ছাগল বাঁধা দড়ি দিয়েও তাকে বেঁধে রাখা হয়, সে কিন্তু ওই রশি ওই 6 ফিটের মধ্যে ঘুরতে থাকে, কারণ তার মাইন্ডসেট একটু টান খাইলি সে আবার ঘুরে তার নিজস্ব অক্ষে ঘুরে যায়, নিজস্ব সেই 6 ফিটের মধ্যে ফিরে যায়, কারণ সে জানে আমি এটা ছিঁড়তে পারবো না। দেখেন এই হাতিটাই বড় হয়ে সেই মাইন্ডসেটের কারণে তার মাথার মধ্যে গেঁথে আছে আমি 6 ফিটের বাইরে যেতে পারি না। আপনি কোনো সময় যদি একটা খুঁটিও গেড়ে রাখা হয়, ওই হাতিটা ওই 6 ফিটের মধ্যে ঘুরতে থাকে, তাকে বাঁধতেও হয় না, কারণ তার ওই খুঁটিটা নিশানা মনে করে সে 6 ফিটের মধ্যে ঘুরতে থাকে। তার মাইন্ডসেট হয়ে যায় আমি এর বাইরে আর যেতে পারবো না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? সার্কাস দলে কখনো যদি আগুন লাগে তাহলে অন্যান্য প্রাণীরা পালিয়ে যায়, কিন্তু এই হাতি কখনো পালানোর চেষ্টাও করে না, কারণ সে জানে সে পালাতে পারবে না। তার মাইন্ডসেট আমি আর কখনোই পালাতে পারবো না, আমি এর বাইরেই যেতে পারবো না। সেই এই হাতি সে আগুনে পুড়ে মারা যায়, কিন্তু সে জানলো না সৃষ্টিকর্তা তাকে কত শক্তি দিয়েছিল। এরকম এরকম অসংখ্য রশি সে এখন ছিঁড়ে যেতে পারে, কিন্তু ওই মাইন্ডসেটের কারণে, ওই ছোটবেলার মাইন্ডসেটের কারণে তার মধ্যে বদ্ধমূল ধারণা আমি আর পারি না এই 6 ফিটের বাইরে যেতে। তাহলে চিন্তা করে দেখেন, আপনি আর আমি এই সার্কাসের একটা হাতির মতো বদ্ধমূল ধারণা তৈরি করেছি, 2-4 বার ফেল করি যে আমার দ্বারা সফল হওয়া সম্ভব না। আপনি একটু দেখেন, আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ আপনাকে কত জ্ঞান বুদ্ধি দিয়েছে। আল্লাহ আপনাকে বলেছে তুমি সবই পারো, তোমাকে আমি সকল ক্ষমতা দিয়েছি, শুধু তুমি দেখো, তুমি জানো তুমি কি পারো। যে জন্য আপনাকে বলেছে জ্ঞান অর্জন আপনার জন্য ফরজ করা হয়েছে। জন্ম থেকে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশে যেতে বলা হয়েছে। থিঙ্ক অ্যাবাউট ইট। জ্ঞান অর্জনকে
এবং কোরআনের প্রথম আয়াত হচ্ছে কি পড়ো, ইকরা, পড়ো। তো এই যে পড়ো কথাটা বলছে, শেখো শেখো শেখো। আপনি আজকে বসছেন, আপনি আরো শেখেন। কারণ আপনারা তো মনে হইতে পারে অনেক কিছু তো জানি লাইফে, অনেক কিছু শিখলাম, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা বলেছেন জ্ঞান সমুদ্রের বেলাভূমিতে এখনো একটা নুড়ি নিয়ে নাড়াচাড়া করতেছি, সবই অজানা, কিছুই জানি না। আর আপনি আর আমি মনে করতেছি সব জানি, সব জানা হয়ে গেছে, আসলে কি জানি তাই তো জানি না। সো আপনি একটু রিয়েলাইজ করেন আমাকে আবারও শিখতে হবে, আরো জানতে হবে। দ্বিতীয় ভয়, মানুষ হয়তো সমালোচনা করবে, মানুষ কি বলবে এটা আপনার ভয়। যদি মুখে না বলে ফেলে তাহলে আমার লজ্জা লাগবে। দেখেন, সমালোচকরা কখনোই আপনার ভালো চাইবে না। ছোটবেলা একটা কবিতা পড়েছেন, এই কবিতার আজকে আপনার জন্য বিশাল একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই কবিতাটাকে উল্টিয়ে ফেলতে হবে। কবিতাটা কি ছিল? করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাশে লোকে কিছু বলে। এই যে পাশে লোকে কিছু বলে, এই জিনিসটি আপনাকে খেয়ে ফেলছে। আপনি চিন্তা করেন, যারা আপনার পিছনে কথা বলে তারা কি আপনার বাসা ভাড়া দেয়? আপনার কি মর্টগেজ দেয়? নো। তারা আপনার বাচ্চার টিউশন ফি দেয়? নো। আপনার বাসার বাজার করে? নো। তাহলে আপনি তার কথা শুনেন কেন? আপনি তার কথা শোনেন কেন? আপনাকে আজকে থেকে মাইন্ডসেট করতে হবে, এই কবিতাটা উল্টে ফেলতে হবে। করিতে পারে যে কোনো কাজ, নাহি ভয় নাহি লাজ, সংশয় সংকল্প নাহি জলে, পাশে লোকে যাই বলে। এই কবিতাটা যদি উল্টে দিতে পারেন, আপনার সফলতা অনিবার্য। সো আপনাকে মনে রাখতে হবে, সমালোচকরা কোনোদিন আপনার ভালো চাইবে না। আপনি যাহা করবেন সে সমালোচনা করবে, যাহা করবেন। আপনি বললে দেখেন আপনার বন্ধুরে, আমি একটা বিশাল ম্যানশন কিনতে চাই, বলো না না এটা করো না। আমি একটা 5 তলা বাড়ি করতে চাই ঢাকা শহরে, না না মাথা খারাপ নাকি, এই 5 তলা বাড়িতে হবে কি? আমি একটা লিমুজিন কিনতে চাই, কি বলো এই সমস্ত লিমুজিন দিয়ে কি হবে? আপনি যাহা বলবেন করব ভালো কিছু, সে বলবে এটা করো না। তাহলে করবেটা কি ভাই? ভাই আমি এটা করতে চাই, ওটা করতে চাই, ওটা করতে চাই, এটা কোনোটাই করো না, করবো কি? সেটা তো নিজেই জানি না, তাহলে আমি নিজেই তো করতাম। তার মানে সে নিজেও কিছু করে না, সে বেকার কমিটির সভাপতি আর আপনাকে বানাইতে চায় সেক্রেটারি। সো আপনি এখন থিঙ্ক করেন, আপনি কি বেকার সমিতির সভাপতি হবেন, সেক্রেটারি হবেন, না পকেট ভর্তি ডায়মন্ড হবেন? থিঙ্ক অ্যাবাউট ইট। তাহলে পকেট ভর্তি ডায়মন্ড হওয়ার যদি সিদ্ধান্ত নেন, তাহলে আজকে থেকে আপনাকে ভিন্ন কিছু থিঙ্ক করতে হবে, ভিন্নভাবে কাজ করতে হবে। যেটা আমি সবসময় পছন্দ করি, ওয়ারেন বাফেট একটা বিখ্যাত উক্তি। আপনারা জানেন ওয়ারেন বাফেট বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি। ওয়ারেন বাফেট মাত্র 14 বছর বয়সে সংবাদপত্র বিক্রি করা টাকা দিয়ে ব্যবসা শুরু করছিল। সংবাদপত্র বিক্রি করা টাকা দিয়ে, থিঙ্ক অ্যাবাউট ইট। এখন আসেন, এর কথাটা কেন বললাম? কারণ তার একটা বিখ্যাত উক্তি, কে কোথায় কি বলে সেটা শুধু শুনে যান, তবে নিজের যেটা ভালো লাগে সেটাই শুধু করে যান। কে কোথায় কি বলে এটা শোনার টাইম আপনার নাই। আপনার ভালো লেগেছে কিনা জানাস, ইয়েস, ডু ইট। ডোন্ট বাই আদার পিপলস ওপিনিয়ন, ডোন্ট বাই আদার পিপলস ওপিনিয়ন। আপনার ভালো লেগেছে আপনি করবেন। আপনি জেনাসকে ভালোবেসেছেন কিনা থিঙ্ক করেন। ভালো যে সম্ভবত ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেছে সম্ভবত। Okay, okay, okay. Good, good, good. Thank you so much, sir. Thank you. Thank you so much. Okay. Nasir bhai, thank you so much again. Priya audience, I'm super excited. আপনারা জানেন যে একটা অনেক সুন্দর মিটিং আমাদের হয়েছে, যদি একটু লং বাট লটস অফ ইনফরমেশন। That's it. It's about knowledge. এই ব্যবসাটা করার জন্য না, শুধু এই ব্যবসাটা না, আপনি যে কোনো ক্যারিয়ারে যান না কেন আপনার লাইফে, আপনার কিন্তু লার্নটা খুবই জরুরি। LEARN, লার্ন। When you remove L, then you earn, right? আমি রানা ভাইয়ের জন্য 5 মিনিট অপেক্ষা করবো, যদি রানা ভাই ব্যাক করে ওয়েল র্যাপ আপ, আদারওয়াইজ আমাদের আজকে যিনি অনুষ্ঠানের সভাপতি উনি র্যাপ আপ করবে। জাস্ট 5 মিনিট আমি অপেক্ষা যে করবো রানা ভাইয়ের জন্য, অপেক্ষার জন্য আপনাদেরকে এই সময়টা আমি নেব 5 মিনিট। সেটা হলো থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই যে আমরা সময়টা এখানে আজকে ছিলাম, ইটস প্লেজার টু আওয়ার টাইম, থ্যাঙ্কস টু আল্লাহ যে আমরা একটা সুন্দর পরিবেশে ছিলাম, সুন্দর কিছু ভালো মানুষের সান্নিধ্যে ছিলাম। Yes or no? Yes. So 2020, almost 12 days,
আর আছে আমাদের মাঝে শেষ হওয়ার জন্য। রিমেম্বার ওয়ান থিং, মোস্ট পাওয়ারফুল কনভারসেশন। যদি আজকে আমরা একটা সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে আমাদের কি হবে জানেন? আমরা ঠিক 21-এ আমাদের কোনো প্রকার ওকে, একটা মিনিট মিটিং আউট করা না তো, মিটিং ইজি টু টার্ন লক করা। একটা মিনিট আমি স্ক্রিন শেয়ার আছে, এন্ডল ওয়েটিং রুম আছে। ওকে, মিটিং একটা মিনিট, এনেবল টু ওয়েটিং রুম না, মিটিং ইজ লকড কিছু নাই ভাইজান। ওকে কিছু নাই, দেখেন তো এবার। ভাই জয়েন করছে আমার সাথে। এত লোক সফল হতে পারলে, দেখেন মানুষ কি দামি গাড়িতে চড়ে না, মানুষ কি দামি দামি বাড়ি কেনে না? রোডে গিয়ে দেখবেন কত হাজার হাজার বিএমডব্লিউ, মার্সিডিস, রেঞ্জ রোভার আছে, কত 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 সুন্দর সুন্দর বাড়ি আছে। এরা কিনছে কারা? এরা তো মানুষই কিনছে। তাহলে এরা বলে আপনি কেন পারবেন না? কারণ তারা মাইন্ডসেট করেছিল তারা এটা করবে, তারা এভাবে থাকবে না, তার লাইফ চেঞ্জ করবে। আজকে যদি আপনি সিদ্ধান্ত নেন আই এম গোনা মেক ইট, ইট উইল হ্যাপেন। শুধু জয়েন করার পর একজন মেন্টর ধরবেন, যে এটা করেছে, যে সফল হয়েছে এমন একজন ব্যক্তির পরামর্শ নেবেন, সে কিভাবে করেছে তার পদাঙ্ক অনুসরণ করবেন। সে যেটা বলবে সেটা করবেন। সে যদি বলে এটা করো না, এটা করবেন না। একজন সফল ব্যক্তি, কারণ আপনি যখন সফল হতে চাইবেন তখন একজন সফল ব্যক্তির মেন্টরিং নিতে হবে। এখানে যে সফল আছে এরকম একজন ব্যক্তি আপনাকে কোচ করবে, গাইড করবে, সে যা বলবে সেটাই ফলো করবেন। তৈরি করা রোডে গাড়ি চালাবেন, রোড আর তৈরি করার কোনো দরকার নেই যে আমি আমার নিজের মতো এভাবে করব। সানি ভাই বলছে এটা করেন না, আমি ওইভাবে করব, আমি ওটা চিন্তা করছি ভাই এভাবে করব। নো, আপনার চিন্তা করার কোনো দরকার নেই। যারা সানি ভাই বলছে যে কেএম ফরহাদ ভাইয়ের ব্রেন দিয়ে আমি এখন কাজ করব, আমার ব্রেনটা ফ্রিজে রাখা কেএম ফরহাদ ভাইয়ের ব্রেন দিয়ে কাজ করব। আপনিও এরকম আপনার ব্রেনটা ফ্রিজে রাখা সাকসেসফুল একজনের ব্রেন দিয়ে এখন কাজ করেন, যে এখানে সাকসেস, তাহলে আপনি এখানে সাকসেস হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। Thank you so much, our pride, our diamond director, our Rana Bhai. You really appreciate অনেক দিন পর আমরা ওনার সান্নিধ্যে আসছি, অনেকগুলো লং টাইম। এই শব্দগুলো দেখেন অনেকে কিন্তু আমরা